আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইউআই ডিজাইনের 3 গোল্ডেন রুলস। তো জাস্ট একটু রিক্যাপ দেওয়ার জন্য কি আমরা মানে কাইন্ডটা করেছিলাম। তো ইউআই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, মানে এইটা নিয়ে আমাদের মেইন ডিসকাশনটা ছিল। কেমন? তো ইউজার ইন্টারফেস, তো ইউজার ইন্টারফেস কেন এত ইম্পর্টেন্ট যে এটার জন্য পুরো একটা স্লাইড ডেডিকেট করে দিয়েছে বা সামথিং লাইক দ্যাট। এটার কারণ হচ্ছে আমার মেইনলি ইউজারের সাথে যে ইন্টারাকশনটা হয় সেটা ইন্টারফেসের মাধ্যমেই হয়, মানে আপনার চোখের সামনে যেটা আছে স্ক্রিনের মধ্যে। এখন আপনি ধরুন একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, ধরুন এটা যে স্ক্রিন হয় সেটা যদি এপিলিং না হয় বা সাম সোর্স অফ মানে আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হয়, তখন আপনি জিনিসটা করবেন না। মানে আপনি জিনিসটা এভাবে ভেবে দেখেন যে মানে আপনার জন্য যদি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইট কনভিনিয়েন্ট না হয়, আপনি কি সেটা ইউজুয়ালি ইউজ করেন? ইউজ কিন্তু করেন না, কারণ হচ্ছে আপনার ওটাতে কষ্ট হবে। যেমন ফর এক্সাম্পল একদম প্র্যাকটিক্যাল একটা, যেমন আপনাদের ক্লাস আমরা বেশিরভাগ নিচ্ছে হচ্ছে মিটে, যেমন আমি অ্যাটলিস্ট। কেমন? তো আমার কাছে আরেকটা অপশন কি ছিল, যেটা অবভিয়াস, সেটা মানে ক্লাস নেওয়ার আরেকটা কি অপশন ছিল, যেটা হতো জুম। এক্স্যাক্ট। জুমে কিন্তু একটা সুবিধা আছে, যেটা হচ্ছে এটাতে বিল্ট ইন রেকর্ডিং করা যায়, মানে আমার আলাদা একটা এক্সটেনশন দিয়ে আমি রেকর্ড করছি, ওটা করতে হবে না। প্লাস আপনার অ্যাটেন্ডেন্সের সুবিধা আছে, মানে দুইটা সুবিধা অলরেডি বিল্ট ইন আছে। কেমন? কিন্তু তাও আমাকে মিট ইউজ করতে হচ্ছে আমাদেরকে, কেন জানেন আপনারা? মানে এনি গেসেস মিট কেন ইউজ করতে হচ্ছে? আচ্ছা, তার কারণটা হচ্ছে আপনাদের ক্লাসটা 1 ঘন্টা 20 মিনিট, তাই না? তো জুমে কিন্তু 40 মিনিট পর জিনিসটা ডিসকানেক্ট করে দেয়, তখন আবার ওই লিঙ্কে জয়েন করতে হবে। ফার্স্ট সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে আপনার কিন্তু জুমের মধ্যে যে প্রাইভেট লিঙ্ক একটা, যেমন যেমন আমার হচ্ছে আপনাদের সবার জন্য কিন্তু সেম লিঙ্ক, মানে যাদের ক্লাস নিচ্ছে। কিন্তু আপনারা যদি প্রাইভেট কোনো মানে জুমের প্রাইভেট লিঙ্কটা শেয়ার দেন মিটের মতো, মানে একটা সেম লিঙ্ক যেটাকে বলে পার্সোনাল মিটিং লিঙ্ক, ওটা 14 মিনিট পর পর ইউজ করতে পারবেন। মানে আপনাকে ওয়েট করতে হবে একটা মিটিং শেষে 40 মিনিট পর 14 মিনিট একটা ব্রেক দিতে হবে, নাকি 15 মিনিট। তো তার মানে এটা কিন্তু কনভিনিয়েন্ট না, মানে জুমেরটা যদি না আপনার কাছে প্রো থাকে। তার কারণে আপনাদের মিটেরটা নিতে হচ্ছে। তো তার মানে ইন্টারফেসটা জুমেরটা বেটার হলো, আমরা মিট এই ক্ষেত্রে ইউজ করছি কারণ আমাদের জন্য এই জিনিসটার যে ইন্টারফেস সেটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। তার মানে এক এক সিনারিওতে এক এক ইউআই ডিজাইন প্রিভেল করে, মানে কোন সিনারিও সেটা অনুসারে। যেমন আপনার স্ক্রিনে ধরুন আপনি একটা হেলথ ওয়েবসাইটে গেলেন, ধরুন কোনো একটা রোগে ক্লিক করার পর আপনার অনেকগুলো ডিটেলস চলে আসছে, মানে এখানে ডিটেলস, এখানে ছবি, পিকচার, তারপরে এখানে ডিটেলস লেখা এক্সেট্রা। এখন আপনি ধরুন খালি সিমটম জানতে চেয়েছেন, এই পেজটা আপনার খুঁজতে কিন্তু একটু সমস্যা হবে, কারণ আপনি এত ইনফরমেশন চান না। আপনি খালি নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজছিলেন যেটা কমন। কিন্তু একজন ডক্টরের কাছে ভাবেন তো এই ওয়েবসাইটটা অনেক ভালো লাগবে না সাধারণত? এম আই রাইট? কারণ উনি তো অনেক ইনফরমেশন ইউজুয়ালি চাইবে। এখন আপনি বলতে পারেন যে এটা গুছানো আছে কি নাই, আমরা ধরে নিলাম গুছানো আছে আপাতত। এখন অনেক ইনফরমেশন গুছানো থাকলেও মানে রেগুলার পাবলিকের কাছে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট টু এ ডক্টর ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে গুছানো যদি এরকম একটা ওয়েবসাইট পাই, সে অবভিয়াসলি সেটা অ্যাপ্রিসিয়েট করবে, ওই ইউআইটা ও ইউজ করবে, আপনি ইউজ না করলেও। তো তার মানে পার্সন টু পার্সন ইউআই ভেরি করে। আচ্ছা, উইথ দ্যাট আউট অফ দ্য ওয়ে আমরা আজকে ইয়েটা শুরু করি, যেটা হচ্ছে শিনান্ডারম্যানস 8 গোল্ডেন রুলস অফ ইউআই ডিজাইন। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। কয়েকজন মনে হয় জয়েন রিকোয়েস্ট দিয়েছে মিটে। হ্যাঁ, দাঁড়ান দেখি এক সেকেন্ড। ও হ্যাঁ, সরি আমি দেখিনি, সাউন্ডটা আমি নোটিস করি। থ্যাংক ইউ পয়েন্ট আউট করার জন্য। আচ্ছা, আম, দেখেন, তো শাইন অ্যান্ড ডিয়ার্স এল গোল্ডেন রুলস ফর ইউআই ডিজাইন। তো আমরা লাস্ট দিন যে তিনটা পড়েছি এটা মনে আছে? আপনাদের বলেছে এগুলো মুখস্থ করতে হবে না, 3 গোল্ডেন রুল। জাস্ট মনে রাখবেন অ্যাকচুয়ালি জিনিসটা কিসের অ্যারাউন্ডে রিভলভ করে, তাহলে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ কেন্দ্রে করছে। ঠিক আছে? তো আমরা যদি এখন এটা পড়ি, যদি আপনারা লাস্ট ক্লাস অ্যাটেন্ড করে থাকেন অথবা এটা রেকর্ডিং দেখেন, দেখবেন যে আজকে অনেকগুলো ওভারল্যাপ আছে মানে আইডিয়াতে। তো ইনস্টেড অফ মেমোরাইজিং উই উইল জাস্ট গেট দ্য আইডিয়া যে 8টা রুলের মেইন আইডিয়াটা কি। তাহলে আমরা কাইন্ডটা ধরুন আপনার কোনো কারণে 8টা মনেও পড়ছে না বাই চান্স, তখন আপনি ওখানের মধ্যে 5-6টা এমনি লিখে আসতে পারেন। বুঝছেন? কোনো ঝামেলা হবে না আপনার। এবং 5-6টা লিখতে পারলে আপনি যদি মানে এক্সাক্ট ওয়ার্ডটা না মনে পড়লো, ধরুন স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি। এখন এটাতে আপনি স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি না লিখে যদি এটাও লিখেন যে মেইনটেইনিং কনসিস্টেন্সি অল দ্য টাইম, এটাও ফুল নাম্বার। তো ইট ডাজেন্ট ম্যাটার আপনি এইটাকে কেমনে লিখছেন এই জিনিসটাকে, রাদার এখানে কিওয়ার্ডটা কি, কনসিস্টেন্সি না কাইন্ড। তো এই কিওয়ার্ডটা আপনি মেনশন করলে আপনার নাম্বারটা চলে আসবে। ওকে? আচ্ছা, উইথ দ্যাট আউট অফ দ্য ওয়ে আমরা এখন করি।
স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি মানে আমার যদি এখানে এতগুলো লেখা আছে এগুলো এত দরকার নেই। লাস্ট দিন একটা এক্সাম্পল দেখেছিলাম মনে আছে আপনাদেরকে যে গুগল স্লাইড অথবা গুগল মানে যে কোনো একটা গুগলের প্রোডাক্টগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে ফাইল নেমগুলোতে, যে ফাইল এডিট ভিউ হেল্প সব এক জায়গায় থাকে, আবার এই সাইডে একই জিনিস। মনে আছে জিনিসগুলো কনসিস্টেন্ট ছিল আপনাদের জন্য, সবার জন্য? কারণ কি মনে আছে লাস্ট দিনের এই জিনিসটা? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই কনসিস্টেন্সিটা এটা শুধু গুগলের অ্যাপের ক্ষেত্রে সেটা না। মানে আমরা ইউজুয়ালি আপনি যদি যে কোনো ইয়াতে ঢোকেন মাইক্রোসফট ওয়ার্ড টোড দেখবেন এখানে একটা ফাইল সেকশন আছে, ওখানে আন্ডার বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা কখনো কি কোনো আপনাদের আমাদের তো যেমন বাধ্যতামূলক কোর্স থাকতো মানে পোস্ট ক্রেডিটে তো যা দিবে সেটা করতে হয়। আপনাদের কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোনো অটোক্যাড বা কিছু কখনো করতে হয়েছে? আমি জানি না এই জন্য আজকে না স্যার। করতে হয়নি। আচ্ছা, আমাদের অটোক্যাড করতে হয়েছিল মানে ফার্স্ট সেমিস্টারে থাকতে, কেন জানি না বাট করতে হয়। ওখানেও কিন্তু মানে এখানে প্রচুর অপশন, বাট প্রথম অপশনটা ঠিকই ফাইল, এরপর এডিট, এরপর বিভিন্ন জিনিস এবং ওখানে হেল্পও আছে। এবং জিনিসটা কিন্তু এই জায়গায় থাকে। আপনি কখনো দেখেছেন ফাইল এডিট ভিউ এগুলো এই সাইডে থাকতে? ধরুন, হয় না না কিন্তু, স্যার। এখানেই থাকে না জিনিসগুলো। এগুলি কিন্তু এখানেই থাকে, কারণ হচ্ছে এই জিনিসটা কনসিস্টেন্ট। তারপর আপনি ধরুন বলেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেমন এটা তো মাইক্রোসফট, এটা তো গুগল স্লাইডস, ওটার ক্ষেত্রেও আপনি ভাবেন তো ইন্টারফেসটা এরকম না, স্লাইডগুলো এই সাইডেই থাকে না? আবার নিচে কিন্তু নোট, ওখানে কিন্তু এখানে নোটটা থাকে। হ্যাঁ, আপনারা ইয়েস স্যার বলতে যাচ্ছেন, বাট আমি কথাটা ইয়ে করি দেখেন, এখানে নোট থাকে তাই না, সেম জিনিস এই জায়গাটায় ওরা একটা নোট রাখে। তারপর ওদের ডিফারেন্ট কি, এই স্লাইড শো উপরে না লেখা থেকে নিচে করে ছোট কতগুলো বাটন আছে মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন, ক্লিক করলে ওগুলিতে চলে যায়। ইয়েস স্যার। হ্যাঁ, তো ওটা একটু ডিফারেন্ট, বাট আপনার যে মেইন ইন্টারফেস গুলো ওগুলি কনসিস্টেন্ট না, যে অপশন থেকে শুরু করে এই পাশের জিনিসগুলো তার মানে আপনি নতুন করে শিখতে হবে না। তো দ্যাটস ওয়াট স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি মিনস। এটা ক্লিয়ার কিনা বলেন সবাই? কোয়েশ্চেন থাকলে এখন বলেন, পরেও করতে পারেন। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সিক ইউনিভার্সাল ইউজেবিলিটি। আচ্ছা, সিক ইউনিভার্সাল ইউজেবিলিটি এটা আমি বলার আগে এখানে কি লেখা আছে এটা একটা পড়ি আমরা, কেমন? A user interface design is good only when all new users can find their way through the application without any problems and quickly achieve their goal. আচ্ছা, এটার মানেটা কি? ধরুন আপনি আপনারা তো সব ঠিক থাকলে কয়েক ১-১.৫ বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে ফেলবেন, ঠিক আছে? গ্র্যাজুয়েশন করার পর আপনাদের ধরুন হায়ার এডুকেশনে যাওয়ার ইচ্ছা। এখন আপনি আমাকে বলেন আপনি হায়ার এডুকেশনের জন্য ধরুন কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেন, ওখানে এখন ওদের সাথে আপনি কি করতে চাইবেন? কন্ট্যাক্ট করতে চাইবেন না ইউজুয়ালি, তাই তো? ওই ওয়েবসাইটগুলো তো থাকে হচ্ছে স্টুডেন্টরা যাতে কন্ট্যাক্ট করতে পারে মানে ওদের সাথে। এখন ওখানে আপনি কন্ট্যাক্ট অপশনই পাচ্ছেন না মানে খুঁজে। ইউজুয়ালি কন্ট্যাক্টটা কোথায় থাকে? পেজের লাস্টে না, অথবা উপরের একটা অপশনে, তাই তো? এরকমই তো ইউজুয়ালি থাকে আমি যতদূর জানি। তো এখন ওটা যদি করে, যেমন আমি কয়েকটা ওয়েবসাইটে গিয়ে দেখি জিনিসটা এরকম, যাই ওয়েবটাই যাই দেখি জাস্ট এরকমই থাকার কথা। ব্র্যাক ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা নিচে যাই, ঠিক আছে? দেখি জিনিসটা কনসিস্টেন্ট, যদি আমার জিনিসটা একটু কানেকশনটা ঠিক হয়ে যায়। স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, দেখেন তো এখানে আসলাম না, এই জায়গায় দেখেন অ্যাবাউট আছে না, দেখেন জব অ্যাপ্লিকেশন, তারপর ওয়েব সার্ভিসেস দেখতে পাচ্ছেন নিচের দিকে এগুলো, তারপর রিপোর্ট, মানে মোটামুটি ওদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, এই যে অফিস সাপোর্টস এখানে। এবার আমরা ইউআরটাই যাই, এ দেখেন ইউ এর উপরে কন্ট্যাক্টটা আছে তো সুবিধা। আবার নিচে গেলে এখানেও জিনিসপত্র থাকার কথা, ইফ আই এম নট মিস্টেকেন। আচ্ছা, এটা একদম নিচে টান মারা যায়। এই যে কুইক লিঙ্কস দেখতে পাচ্ছেন, সি ইম্পর্টেন্ট লিঙ্কস এক জায়গায়, তার মানে আপনি যদি চান নিচে দেওয়া মাত্র পাবেন। ব্র্যাকেটটাই দেখি, ব্র্যাকেটটাই উপরে এখানে কন্ট্যাক্ট, এই যে নিউজ অ্যানাউন্সমেন্ট এখানে উপরে একটা সেকশন আছে ওদের, কেমন? তাও যদি আমরা নিচে যাই দেখি, এই দেখেন নিচে ওদের ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে, এই যে সোশিয়াল আবার দেখতে পাচ্ছেন, সোশিয়াল আইটি সিস্টেম এক্সেট্রা আছে, যে অ্যাপ্লাই নাও, এটা এটার মতো অনেকটা দেখেন, এই যে। তো তার মানে আপনারা কি বুঝছেন জিনিসটা কি? ওরা কি সবাই একজনকে দিয়ে ওয়েবসাইট বানিয়েছে আপনার মনে হয়? নিশ্চয়ই না, সবার নিজের নিজের আছে। বাট জিনিসটা কিন্তু কনসিস্টেন্ট, আপনি খুঁজে পাবেন, মানে মোটামুটি আপনার যদি একটা সম্পর্কে আইডিয়া থাকে, আপনি নিউ ইউজার হন, আপনি খুঁজে পাবেন জিনিসটা, কারো ঝামেলা হবে না। তার মানে জিনিসটা ইউনিভার্সাল না, আপনিও খুঁজে পাবেন, আমিও নিউ ইউজার হলে খুঁজে পাবো, আবার যে ভালো মতো জানে সে তো খুঁজে পাবেই। এটা কি বুঝতে পেরেছেন?
সিক ইউনিভার্সাল ইউজেবিলিটিটা কি? Yes, sir. আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলেন এবার, ইউনিভার্সাল ইউজেবিলিটির জন্য কনসিস্টেন্সিটা তাহলে ইম্পর্টেন্ট না? কারণ আমার যদি এক একটা এক এক রকম হয় তাহলে সেটা কি ইউনিভার্সালি ইউজেবল হবে? মানে আমি হঠাৎ করে একটা নিউ প্রোডাক্ট বানালাম যেটার ইন্টারফেস পুরো পুরো ডিফারেন্ট, তখন সেটা তো মানে ইউনিভার্সালি যারা যেটা জানে সেটা থেকে যেহেতু ডিফারেন্ট হয়ে গিয়েছে, ওটার ব্যাপারে ওদের মানে ইউজ করতে একটু ঝামেলা হবে না? আমার কথাটাকে আমি বুঝতে পেরেছি? Yes, sir. তার জন্য ইউনিভার্সাল ইউজেবিলিটির জন্য কনসিস্টেন্সি একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই কারণে এটা কিন্তু 2 নম্বরে এবং এটা 1 নম্বরে, বুঝছেন? কনসিস্টেন্সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা ওয়েবসাইটের জন্য দরকার। যেমন আপনি যদি এখন মানে আপনার মাউসের কার্সারটাকে এরকম না করে একটা বিশাল বৃত্ত করতে চান, জিনিসটা কেউ পছন্দ করবে না, স্ক্রিন আটকে যাবে, এবং জিনিসটা আপনি বলতে পারেন যেটা একটা নিউ ডিজাইন, মানে আমরা হচ্ছে জেনজি এটা নিউ ইয়ে করছি, বাট ইট ওয়ন্ট বি মানে টেকেন ইন এ গুড ভিউয়ার। আচ্ছা, অফার ইনফরমেশন ফিডব্যাক, এই জিনিসটা এত কিছু না দেখে আমরা ডিরেক্ট মুখে বলি। দেখেন, আমরা যদি কোথাও ইয়া যায় মানে ধরুন, আচ্ছা এখানে দেখেন, ধরুন আপনার স্লাইডটা এখানে গেলে দেখতে পাচ্ছেন ফিডব্যাক দিচ্ছে কতগুলো, এগুলোকে হ্যাপটিক ফিডব্যাক বলে মনে হয়। দেখেন, অ্যাট দ্য রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছে আমাকে কোনটা কি করে। আচ্ছা, এর থেকেও বড় কথা, আপনি যখন কোনো কিছু ক্রোমে ডাউনলোড করেন, দেখেন এখানে একটা আইকন আসে যে এই জায়গায় ডাউনলোডের সাথে সাথে একটা আইকন চলে আসে Yes, না? sir. হ্যাঁ, এটা কারণ কি? এটা যদি আপনার না আসতো, আপনাকে তখন ডাউনলোডস এর ভিতর ঢুকে দেখতে হতো না আপনার ডাউনলোড হয়েছে কিনা, অথবা কতটুকু কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু বারটা এভাবে ঘুরতে থাকে ডাউনলোড যতক্ষণ হয়, তাই না? এটা তো এখন আসে নাই, মানে যেহেতু কিছু ডাউনলোড করছি না। তো তার মানে ইট ডিপেন্ডস অন দ্য ডাউনলোড, যে যত বড় তত বেশিক্ষণ লাগবে, আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে যে আমার টাস্কটা কতক্ষণ লাগবে। কেমন? তো এটা একদম রিয়েল টাইম আমার জন্য অ্যানালাইসিস, যার কারণে আমার সুবিধা হয়, বুঝছেন? তারপর কতগুলা ওয়েবসাইটে দেখবেন আপনি যখন নিচের দিকে স্ক্রল করেন একটা বার বাড়তে কমতে থাকে, মানে নিচে ওয়েবসাইট কতদূর বাকি সেটা দেখানোর জন্য। কখনো খেয়াল করেছেন কোনো ওয়েবসাইটে এই জিনিসটা, যে উপরে নিচে গেলে একটা বার একটু বাড়তে কমতে থাকে, ন্যাভিগেশন বারে? Yes, sir. তো এটা হচ্ছে আপনার এক ধরনের ফিডব্যাক যে আপনার পেজের নিচে যেতে কতক্ষণ লাগবে সেটার জন্য। তো এগুলি ইনফরমেটিভ হতে হবে, আপনার মানে ভুলচুল ফিডব্যাক দিয়ে কোনো লাভ নেই, সেটা ইউজার পছন্দ করবে না, এবং আপনার মানে জিনিসটা ইন এ গুড ওয়ে টেকেন হবে না। ওকে, তো এটা 3। নাম্বার 4, ডিজাইন ডায়ালগ টু yield ক্লোজার। আচ্ছা, মেক শিওর দ্যাট দ্য ইউজার সিজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ অর মেবি রিসিভ সাম কাইন্ড অফ রিওয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস। এটার মানে কি আমরা বুঝি। আপনি ধরুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন টিয়েশন লাস্টে হলো, অ্যাকাউন্ট ক্রিয়েটের পর ধরুন আপনার মানে সেট এ নিউ পাসওয়ার্ড দিলেন, আমি আচ্ছা এটা এখানে দেখেন, ধরুন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটার এমন একটা স্টেটে আছে, এখানে বললো সেকেন্ড আমি একে বুঝাল, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে আপনার ইউজার নেম চাইলো, এখানে পাসওয়ার্ড চাইলো, ঠিক আছে? আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে যেহেতু নিউ অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে রেজিস্টার, ঠিক আছে? ওকে, এবার আপনি আমাকে বলেন, এটা যদি আপনার পুরো স্ক্রিন যদি এটা হয় আর মাঝখানে ডায়লগ বক্স থাকে, এর পরে সাথে সাথে আপনি যখন রেজিস্টারে ক্লিক করলেন, কোনো প্রকার ফিডব্যাক বা কিছু আসে না, আপনার ওয়েবসাইটটা এমনি যেমন ফ্রন্ট পেজে ছিল। তো ধরুন আমি সাপোজ ধরুন ইউআই এটাতে আমার কোনো লগ ইন অপশন আছে, আচ্ছা ধরুন কোনো একটা লগ ইন অপশন আছে কোনো ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমি লগ ইন অপশানে ক্লিক করার পর মানে আচ্ছা ক্লিক টিক না করলে এই যে প্রথম পেজটা যেমন স্টার্টিং পেজ, এখানে আবার নিয়ে চলে আসলো আমাকে। তো আমি কি কোনো রকম ফিডব্যাক পেয়েছি যে আমার মানে এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হয়েছে কি হয় নাই? মানে আমার যদি এটার কোনো একটা এরকম জিনিস না থাকে, ধরুন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, কেমন? এরপর আপনার এখানে একটা ক্লোজ আসলো, এটা আসলে আমার জন্য ভালো হতো না? তাহলে আমি কি বুঝতাম যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে? অথবা আমার যদি এখানে একটা বক্স আসতো যে ধরুন পাসওয়ার্ড টু শর্ট, তারপর একটা এখানে ক্লোজ আসলো, তাহলেও তো হতো, তাই না? মানে আমি বুঝতে পারতাম যে আমার জিনিসটা হয়েছে কি হয় না। বাট আমার যদি কোনো রকম বক্স বা কিছু না আসে, ডিরেক্ট এটা আসার পর আর একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন বা আমার হোম পেজ যেটা আর কি ল্যান্ডিং পেজ সেটাই চলে যায়, তাহলে কি আমি কোনো ফিডব্যাক পাবো? বলেন তো। না, পাবো না। কারণ হচ্ছে আপনি বুঝবেন না যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে নাকি হয় নাই। এটা
যেমন বিকাশ কিন্তু মানে আপনি সেন্ড মানি করার পর একটা কনফার্মেশন দেয় না যে মানিটা সেন্ড হয়েছে কি হয় নাই। এখন ওই পেজটা যদি না আসতো, আপনি ভাবেন তো আপনার টাকাটা অ্যাকচুয়ালি গিয়েছে নাকি যাই না, আপনি কিন্তু বুঝতেন না। অনেক জায়গায় কনফার্মেশন মেসেজ না আসার কারণে আমরা ভাবি যে অফারটা চলে আসছে বা আসে নাই, তখন আমরা বেশ বিপদে পড়ি। জিনিসটা হয় মানে আমার কেসে জিপির কতগুলো অফার আছে যেগুলোতে আপনি অ্যাভেল করলে ওরা কোনো কনফার্মেশন মেসেজ দেয় না, বাট আপনার টাকাটা ঠিকই কেটে ফেলে। তা আপনি তখন যদি ভাবেন আপনার অফারটা চালু হয় নাই, আপনি আবার অফারটা ক্লিক করলেন, তখন দেখবেন এটা ২ বার চালু হয়ে গিয়েছে। কারণ আপনি ভেবেছেন ১ম বার অন হয় নাই, কনফার্মেশন মেসেজ দেয় নাই। মোটামুটি বুঝাতে পেরেছে জিনিসটা? ওকে, জি স্যার। ওকে। অলরেডি ৪ টা কিন্তু শেষ দেখেন। তো আমরা জাস্ট ছোটখাটো লিখে বললে কনসিস্টেন্সি, ইউনিভার্সাল ইউজিবিলিটি, ইনফরমেটিভ ফিডব্যাক, আর হচ্ছে ক্লোজার। yield ক্লোজার, এটা মনে রাখবেন। ক্লোজার মানে হচ্ছে কাউকে কোনো কিছু ঠিক মতো জানানো, এটাকে হচ্ছে ক্লোজার বলে। মানে সোজা কথা, তার মানে আপনার যদি কনফার্ম হয়, রিজেক্ট হয়, হোয়াট এভার হয়, একটা ক্লোজার দিবেন। মানে আপনি বলবেন যে হ্যাঁ, যেমন আপনি যদি কখনো একটা মিটিং করেন, তখন দেখবেন যে আপনি হোস্ট হলে আপনাকে, আপনি যদি অনেকক্ষণ ব্যাকগ্রাউন্ডে মানে মিটকে ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কাজ করেন, তখন উনি বলবে যে আর ইউ স্টিল দেয়ার, মানে কনফার্ম করতে যাচ্ছে আপনি আদৌ ওখানে আছেন কিনা, নইলেও মিটিংটা ক্লোজ করতে বলছে আর কি আপনি, বুঝছেন? ওইরকম। আচ্ছা, তো 5 নাম্বার রুল, প্রিভেন্ট এরর্স। কেমন? এখন এরর প্রিভেনশন তো খুব দরকারি, কারণ আপনি যদি ভুলভাল জিনিস, আচ্ছা, সবসময় এটা মনে রাখবেন যে ইউজার হচ্ছে কিছু মানে নিজে থেকে বুঝবেন এমন ধরে নেবেন, কারণ আপনার ইউজারটা কিরকম হবে সেটার আপনার কোনো আইডিয়া নেই। কিন্তু মানে আপনি হয়তো ভাববেন এটা তো একদম কমন জিনিস, এটা অবভিয়াসলি ইউজারের মাথায় থাকবে, বাট না, এভাবে কখনো ভাবা যাবে না। ভাবতে হবে যে না, আমাকে অবভিয়াসলি গাইড করতে হবে। যেমন একদম বেসিক একটা জিনিস বলি, আপনার পাসওয়ার্ড যে স্ট্রং হওয়া লাগবে সেটা আপনি কি জানেন না? নইলে যে সবাই হ্যাক করে ফেলবে সেটা তো আপনি অবভিয়াসলি জানেন, তাই তো? সবাই জানে সেটা, রুলটা, যে আমার পাসওয়ার্ড আমি যেটাতেই দিই না কেন স্ট্রং হওয়া লাগবে। তাও কি আপনাকে দেখায় না যে ইওর পাসওয়ার্ড ইজ উইক, ইওর পাসওয়ার্ড ইজ স্ট্রং, বা পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার করেন? করে তো, তাই না? সব জায়গায়, প্রায় সব ওয়েবসাইটে। হোপফুলি এটা জি সবাই স্যার। দেখেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই জিনিসটা যদি না দেয়, আপনি হয়তো ভাববেন, আপনিও অনেক সময় এই ভুলটা করবেন। ধরুন আপনি 8 ক্যারেক্টার্স না করে আপনার পাসওয়ার্ডটা ধরুন এভাবে দিলেন, সাপোজ বড় হাতের এটা, অ্যাড দিলেন, তারপর ধরুন আই কে, সালক, আমি জানি না কি লিখেছে, জাস্ট এমনি লিখলাম, কেমন? সাপোজ এটা দিলেন, এরপর এখানে একটা হ্যাশ। এখন আপনি ভাববেন এই পাসওয়ার্ডটা ইনাফ, কিন্তু এটা কি 8 ক্যারেক্টার হয়েছে? 1 2 3 4 5 6, 6 ক্যারেক্টার কিন্তু। 6 ক্যারেক্টার অ্যাকচুয়ালি ব্রেক করা তুলনামূলক অনেক ইজি না? কিন্তু আপনি ভাববেন এটা অনেক স্ট্রং হয়েছে, মানে পাসওয়ার্ডটা অনেক কিছুর মিশ্রণে বানানো, এটা ইনাফ। বাট আপনার ওই যে 8 ক্যারেক্টারটা তো মেনটেন করতে হবে। তার মানে আপনার 8 ক্যারেক্টার যদি না হয়, জিনিসটা কেউ অ্যালাউ করবে? যত স্ট্রং হোক, করবে না। ও কিন্তু আপনার ডায়লগ বক্সটা ক্লিকই করতে দিবে না আপনার মানে রেজিস্টার, যতক্ষণ না পর্যন্ত আপনি পাসওয়ার্ড ঠিক মতো দিচ্ছেন। আবার আরেকটা জিনিস, আপনি কি আমাকে বলতে পারবেন, আপনারা কেউ আহ, যে আনসার দিচ্ছেন বারবার, তিনি ছাড়া, কেমন? যে আমার একটা তো পাসওয়ার্ডে থাকে এন্টার পাসওয়ার্ড, নতুন যখন অ্যাকাউন্ট মানে, আরেকটা থাকে কনফার্ম পাসওয়ার্ড। এটা কেন হয় সেটা বলতে পারবেন? 2টা বক্স কেন থাকে? আমি কাউকে ধরে ধরে জিজ্ঞেস করবো না, সব মিটিং ল্যাব নেওয়ার দরকার নেই, যদি কেউ ভুল কোনোভাবে লিভ মানে সুবিধা নেই। আমি জাস্ট আপনাদের থেকে জানতে চাচ্ছি কারণ যে মানে আমাদের ওয়েবসাইট গুলোতে কি থাকে, একটা থাকে হচ্ছে যে মানে পাসওয়ার্ড দেওয়া, আবার থাকে যে কনফার্ম পাসওয়ার্ড নতুন যখন এন্টার করি, তাই না? এটা কেন থাকে কেউ কি বলতে পারবে? কারো আইডিয়া আছে কোনো এটা সম্পর্কে? না স্যার। আচ্ছা, আপনি যদি নতুন পাসওয়ার্ড প্রথমবার এন্টার করেন, তখন এমন হতে পারে না, মানে পাসওয়ার্ড গুলোতে হিডেন থাকে, এটা তো দেখেন, তাই না? যদি ভিউ না করেন, ওটা হিডেন থাকে। আপনি এমন হতে পারে না যে ভুলে একটা ক্যারেক্টার এন্টার করে ফেলেছেন যেটা আপনি অ্যাকচুয়ালি করতে চান না পাসওয়ার্ডে, কেমন? তো তখন আপনি পাসওয়ার্ডটা যদি কনফার্ম না করেন, মানে সেকেন্ড বার এন্টার না করেন, তখন আপনি যেটা এন্টার করেছেন সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। ধরুন আপনি এন্টার করতে চেয়েছেন, মানে তর্কের খাতিরে বললাম, 1 2 3 4 5, আপনি ভুলে 1 2 3 3 5 এন্টার করে ফেলেছেন আপনার পাসওয়ার্ড, কেমন? তো তাইলে আপনি কিন্তু ভাবছেন আপনার পাসওয়ার্ড এটা, কিন্তু আপনার হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা, নিচেরটা।
তো তখন আপনার কি অ্যাকচুয়ালি কোনোভাবে জানার উপায় আছে পাসওয়ার্ডটা যে ভুল হয়েছিল? কারণ আপনাকে তো ২ বার জিজ্ঞেস করে নাই কেউ। যেটা দিয়েছেন সেটাই নিয়ে নিয়েছে। তো আপনি বুঝতে পেরেছেন কেন কনফার্মেশন বক্সটা থাকে? মানে কনফার্ম পাসওয়ার্ড থাকে সেকেন্ড বার? ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, গুড। তো এটা হচ্ছে এই এরর প্রিভেন্ট করার জন্য ইউজারের পক্ষ থেকে। আপনার ওই কনফার্ম পাসওয়ার্ড যদি না থাকতো, মানে চরম ঝামেলা হতো বিশ্ব রোলের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, নাম্বার 6 এ আসি। পারমিট ইজি রিভার্সাল অফ অ্যাকশনস। আচ্ছা, এটা সবথেকে বড় এক্সাম্পল, এত দূর যেতে হবে না। আপনারা কতবার এমন কেস হয়েছে হ্যান্ড রেজ করবেন, মুখে বলারও দরকার নেই। কোনো ফ্রেন্ডকে বা কাউকে এমন একটা মেসেজ পাঠিয়েছেন যেটা ভাবছেন যে না এটা পাঠানো উচিত হয় না, আনসেন্ড করা গেলে ভালো হতো। মানে কোনো প্রকার ট্রেস ছাড়া মেসেঞ্জারের কথা বলছি। অনেক হাত উঠার কথা। কেমন? আমি নিজেও হাত তুলতে পারলে তুলতাম এখানে। মানে আমার এমন মেসেজ গিয়েছে যেটা অ্যাকচুয়ালি আমি এডিট করা গেলে ভালো হতো। বা ধরেন মেসেঞ্জারে তো এডিট ফিচার কয়েকদিন আগে আসলো। এর আগে আপনি এডিটও করতে পারতেন না। এর কিছুদিন আগে ডিলিটও করা যেত না মেসেঞ্জার। তো এটা কিন্তু, আচ্ছা আমি সবারটা লোয়ার করে দিলাম, বুঝছি আমি। তো তাহলে এটা কিন্তু খুবই ঝামেলা। আর মানে জিনিসটা এমন হওয়া উচিত যে আপনি কোনো একটা মেসেজ পাঠিয়েছেন মানে আপনি অ্যাকচুয়ালি ওটা পাঠাতে চেয়েছেন। এটা এমন হওয়া উচিত না যে একটা গোয়েন্দাগিরির মতো যে আপনি মেসেজ পাঠালে আর ডিলিট করতে পারবেন না। কেমন? কারণ ফেস টু ফেস কনভারসেশন আর মেসেজে কনভারসেশন তো সেম না। এই কারণে দেখবেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলোই তো আবার ইচ্ছা মতন ডিলিট করা যায়। টেলিগ্রাম তো আবার বস এক্ষেত্রে। টেলিগ্রামে তো আপনি ডিলিট মারলে জানবেও না। মানে কখন ডিলিট করেছেন কি এগুলো কিচ্ছু জানা যায় না টেলিগ্রাম। তো তাইলে হচ্ছে আপনার কোনো একটা এরর যদি হয় মানে অ্যাকশন সেটাকে রিভার্স যাতে করা যায়। এখন আপনি বলেন, আপনি তো ইউজুয়ালি আমরা মেসেঞ্জার বেশি ইউজ করি দেখে মেসেঞ্জারই করি। বাট আপনার যদি এডিট ফিচারটা বেশি লাগতো কাজে, কেমন? তাহলে আপনি মানে এডিট ফিচার আসার পর আপনার মেসেঞ্জারটা বেশি ভালো লেগেছে না? মানে এখন এডিট করতে পারেন মেসেজ, অথবা মেসেজ রিমুভ করতে পারেন, আনসেন্ড করতে পারেন। তো জিনিসটা বেটার না আগের থেকে? যে আপনার কোনো মিস্টেক যদি হয় সেটাতে আপনি ঠিক করলেন। কেমন? বিশেষ করে আমরা যখন কোনো মানে গ্রুপ আছে, ধরুন সিনিয়র জুনিয়র এরকম গ্রুপ আছে, এখন ওখানে আপনি একটা মেসেজ দিলেন যেটা অ্যাকচুয়ালি আপনার একটা টাইপো হয়েছে, মানে টাইপো, ডেঞ্জারাস টাইপের টাইপো। এখন ওটা কিন্তু আগে ঠিক করতে পারতেন না আগে হলে। কেমন? তো দ্যাটস দ্য প্রবলেম আর কি। আচ্ছা, এটা ছাড়াও আরো যে এক্সাম্পল দেওয়া যায় সেটা হচ্ছে আপনি ধরুন একটা পাসওয়ার্ড সেট করলেন এবং মনে হলো না এই পাসওয়ার্ডটা ঠিক হয়নি, আরেকটু লং দেবো। তখন দেখবেন গুগলে যদি আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলেন, ব্যাক যেতে পারেন, ব্যাকে গিয়ে জিনিসটা ঠিক করলেন। তো তার মানে আপনার অ্যাকশনগুলো রিভার্সাল ওরা অ্যালাউ করে, বুঝছেন? অ্যাকশনের রিভার্সাল কোথাও অ্যালাউ করবে না জানেন? এমন একটা কেস বলতে পারবেন যেখানে এটা অ্যালাউ না করাটা আমার উচিত। এনি আইডিয়াস, এনিথিং এট অল? আচ্ছা, আমি বলছি। ধরুন আপনার একটা সিকিউরিটি জিনিস যেটা হচ্ছে যে জানা লাগবে যে এই পার্সনটা মানে অ্যাকচুয়ালি এ পার্সন কিনা, মানে খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট, ধরুন প্রেসিডেন্টের ইমেল পাসওয়ার্ড বা সামথিং। কেমন? তো ওইখানের মধ্যে আপনাকে কিন্তু একবার ট্রাই বা দুইবার ট্রাই পাসওয়ার্ড মিলাতে হবে এমন দিবে। এমন না যে পাসওয়ার্ড মিললো না আবার ব্যাক গেলাম আবার ট্রাই করলাম, এরকম দিবে না। কারণ হচ্ছে ওটা অনেক কনফিডেন্সিয়াল। ওখানে আপনার রিভার্সালটা অ্যালাউ করলে আপনার সিকিউরিটিটা নাজুক হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তারপর হচ্ছে নাম্বার 7, লেট দ্য ইউজার্স বি ইন কন্ট্রোল। আচ্ছা, ইউজার্স কন্ট্রোল মানে কি? যেমন আমি অ্যাজ এ ইউজার বিভিন্ন প্রকার মডিফিকেশন চাইতে পারি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সাপোজ এখানে ইউটিউবের একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে। ইউটিউবে কিন্তু নোটিফিকেশন আপনি দেখতে পারেন যে আপনার কাছে আসবে কি হতে পারে আপনি একটা চ্যানেলে চান যে সব নোটিফিকেশন আসুক, আরেকটা চান না। আবার এই জিনিসটা আপনার ফ্রেন্ডের ক্ষেত্রে ফুল ডিফারেন্ট হতে পারে। ও হতে পারে ওই চ্যানেলে সাবস্ক্রাইবই নেই, আবার সাবস্ক্রাইব থাকলে হয়তো ও চাই যে অকেশনালি নোটিফিকেশন আসুক, রেদার আপনি চান যে সবগুলো আসুক। তো তার মানে এক একটা পার্সনের ডিফারেন্স থাকে, এবং এগুলো কি আপনার উচিত না সেট করতে দেওয়া? আপনি যদি এমন সেট করে দেন প্রথম থেকেই, মানে অ্যাজ এ ডেভেলপার, যে না কারোর কোনো চয়েস থাকবে না, সবাইকে সব নোটিফিকেশন পাঠাবো আমি, তাহলে জিনিসটা কিন্তু কাইন্ডটা খুব ইরিটেটিং হয়ে যায়, তাই না? তো এরকম যাতে না হয় আমরা ইউজারকে হচ্ছে তাদের কন্ট্রোলটা দিব, মানে যতটুকু পসিবল ওদের মডিফিকেশন এবং কাস্টমাইজেশনের সুযোগ দিব, যাতে ওর জন্য সেটা ভালো হয়। বুঝছেন? কিন্তু তাই বলে আলতু ফালতু কাস্টমাইজেশন দিব না। যেমন আপনি চাইলে গুগল স্লাইডস এর ব্যাকগ্রাউন্ড কালার মনে চেঞ্জ করতে পারেন, থিম টিম, কিন্তু ওরা কি বাটন নাড়াতে দিবে আপনাকে এই বাটন এদিকে নিয়ে এটা এদিকে নিয়ে? এরকম ফিচার নাই কিন্তু। ওকে, এটা আপনাকে অ্যালাউ করবে না। কারণ কি? ইটস নট এ নেসেসারি ফিচার। রাদার আপনার ব্যাকগ্রাউন্ড কালার, স্লাইডস এর থিম, এগুলো হচ্ছে নেসেসারি ফিচার। তো আপনাকে বুঝতে পারতে হবে কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি। ওকে, এটা হচ্ছে মানে 7 নাম্বার পয়েন্ট।
এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রিডিউস শর্ট টার্ম মেমোরি লোড। গতকালও মেমোরি লোডের কথা বলেছিলাম, মনে আছে লাস্ট ক্লাসে? আমাকে একটু কেউ বলতে পারবেন মেমোরি লোড কি ছিল, মানে শর্ট টার্ম মেমোরি এটার ব্যাপারে কি বলেছিলাম? আপনি যে কোনো কিছু বললেই হবে, পারতে হবে এমন না, আমি আবার বলবো জিনিসটা, দেখতে চাচ্ছি মনে আছে। তো ওটা কি রেকগনিশনের ব্যাপারটা? রেকগনিশনেরটা না ঠিক, মানে কিছুটা ওইদিকে, বাট এক্সাক্ট ওটা না। মানে শর্ট টার্ম মেমোরি লোড এটা ছিল যে আপনাকে যাতে একটা জিনিস বেশিক্ষণ মনে রাখতে না হয় এমন ভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবে যে আমি 2 মিনিট আগে কি করেছি বা 3-4 পেজ আগে কোন জিনিস এন্টার করেছি সেটা এখন মনে তো রাখতে পারবো না, তাই না? ওরকম যাতে না হয় আর কি, এটাকে বলে শর্ট টার্ম মেমোরি লোড। আপনি দেখবেন আপনার ওটিপি বা ফোনে এমন সময় ওটিপিটা আসে যখন আপনার লাগবে, তাই না? মানে আপনাকে এখনই এন্টার করতে হবে, তখনই ওটিপিটা আসবে। এমন তো হয় না কখনো যে ওটিপি 5 মিনিট আগে আসছে আর এরপর আপনাকে এন্টার করতে বলেছে, উই সেন্ট ইউ এন ওটিপি 5 মিনিটস ago, এন্টার ইট নাও, এরকম কিন্তু বলে না। কেমন? কারণ হচ্ছে আপনাকে যখন লাগবে তখনই যাতে আপনার এটা এক্সট্রা মেমোরি বার্ডেন না হয়ে যায়। তো যেমন এখানে এইটা যেমন দেখালো, আমরা কিন্তু এই অপশনটা অনেকবার পাই, স্টে লগড ইন, তাই না? বা রিমেম্বার মি ফ্রম দিস ডিভাইস। এটার কারণ হচ্ছে আপনি যাতে এখান থেকে বারবার লগ ইন করতে না হয় অথবা আপনার পাসওয়ার্ডটা বারবার মনে রাখতে না হয়। আমাদের অনেকে এরকম আছে খাতায় অথবা ফোনে পাসওয়ার্ড লিখে রাখে। এখন আপনার পাসওয়ার্ড ধরুন অনেক বড়, আপনি একবার কষ্ট করে এন্টার করলেন, আপনি কি চাইবেন আবার এন্টার করতে পরের বার? মানে আপনার নিজস্ব ল্যাপটপে বিশেষ করে বারবার তো চাইবেন না, রাইট? চাইবেন যে ওখানে ওটা সবসময় লগ ইন থাকুক। তখন হচ্ছে আমাদের এরকম জিনিসগুলো বেশি কাজে লাগে, যে শর্ট টার্ম মেমোরি রিডিউস করে লোড, এরকম জিনিসপাতিগুলো যাতে কাজে লাগে। এটা কি বুঝছেন? এবার বলেন। জি স্যার। আচ্ছা, ওটা ওয়েটিং এ নেই, তাই না? ঠিক আছে। আচ্ছা, এই তাহলে এটা হচ্ছে টোটাল 8টা রুল। এবার আপনি আমাকে বলেন, দেখেন এখানে কতগুলো আমরা যদি জাস্ট লিখি ওয়ার্ডগুলো, কনসিস্টেন্সি, ইউনিভার্সালিজেবিলিটি, ইনফরমেশন, ফিডব্যাক, ক্লোজার, তাহলে প্রথম 4টা কি? দেখেন, এটা আমরা মেইন ওয়ার্ডগুলো মনে রাখলেই হয়ে যায়। ফার্স্ট হচ্ছে কনসিস্টেন্সি, তারপর কি বলেন, মনে আছে? ইউনিভার্সাল ফিডব্যাক, ফিডব্যাক, ইউনিভার্সাল ফিডব্যাক বা ফিডব্যাক। এরপর এরপর কি মনে আছে? 4 নাম্বারটা কি মনে আছে? এটা বল। ক্লোজার না? 4 নাম্বারটা ক্লোজার ছিল, দেখেন। আর 3 নাম্বারটা কি ছিল? ইনফরমেটিভ ফিডব্যাক, কেমন? আর এটা ছিল ইউনিভার্সাল ইউজেবিলিটি, এটা সরি আমি ভুল লিখেছি, ইউনিভার্সাল, এটা হচ্ছে ইনফরমেটিভ ফিডব্যাক। তাহলে আমার 4টা ডান, দেখেন 4টা কিওয়ার্ড দিয়ে 4টা রিয়া ডান। এরপর বাকি 4টা কি সেটা দেখি কেমন। 5 নাম্বারে যাই। 5 হচ্ছে প্রিভেন্ট এরর্স, তার মানে এরর আটকানো। এরর প্রিভেনশন, রিভার্সাল, কন্ট্রোল, শর্ট টার্ম মেমোরি। দেখেন যদি এখানে না দিয়ে পাশে লিখি, এরর প্রিভেনশন, তারপর কি ছিল বলেন দেখি, আচ্ছা এরর প্রিভেনশনের পরে কি ছিল? এরর প্রিভেনশন, তারপর এক ওয়ার্ডের একটা কন্ট্রোল, ঠিক আছে? সরি, রিভার্সাল, রিভার্সাল তারপর কন্ট্রোল, রিভার্সাল, কন্ট্রোল, লাস্টেরটা কি যে শর্ট টার্ম মেমোরি। তাহলে বুঝছেন এই 8টা কেমনে হবে জিনিসগুলো? ওকে, দিস ইজ হাউ দ্য 8 রুলস ওয়ার্ক। এবার আপনি দেখেন, আম, আমি আজকে অ্যাকচুয়ালি আর এগোবো না, আমি এটা নিয়ে ডিসকাস করতে থাকবো, কারণ আপনাদের আর এটার পর একটা স্লাইড বাকি, এখানে বেশি কিছু বাকি নেই, এতটুকু তো আমাদের ডান। আর আপনাদের জাস্ট আরেকটা মনে হয় ইয়া বাকি আছে, এই যে নর্ম্যাল 7 ফান্ডামেন্টাল ডিজাইন, এটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আপনাদের স্লাইড। এটা বেশ ইজি আছে, কেমন? সো এটা টেনশন নেই।
আমরা একটু ডিসকাস করি জিনিসগুলো নিয়ে, কারণ এগুলো আপনাদের পরীক্ষায় তো আসবে, ঠিক আছে? আমার কথা কি শুনছেন? এটা একটু বলেন আগে, কনফার্ম করেন বাস। ইয়েস স্যার। কেমন পারলে একটু পার্টিসিপেট Yes, sir. করেন আমার সাথে, মানে আমি যা বলি একটু শুনিয়ে পারলে, মানে আপনাদের এক্সামের কোয়েশ্চেনগুলো কেমন আসতে পারে সেটার একটা আইডিয়া দিয়ে আপনাদের। আচ্ছা ধরুন আমি আপনাদের এক্সাম পেপারে এরকম একটা বক্স দিয়ে দিল, ঠিক আছে? বক্সটা আঁকি, একটা বক্স দিল, বক্সটা দিয়ে এরপর এখানে মানে একটা ইউআই ডিজাইন দেখালো, বললো যে এটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা গুগল স্লাইডসের ইয়া বানাতে যাচ্ছে, মানে ডুপ্লিকেট, মানে কপি বানাতে যাচ্ছে। সে এমনভাবে করলো যে স্লাইডসগুলো সব উপরে থাকলে এইভাবে, ঠিক আছে? আমার কথাটা ভালো মতো একটু শুনিয়ে, ঠিক আছে? মানে আপনি এখন যদি শুনেন তাহলে এটা ভালো মতো আনসার করতে পারবেন। আমার স্ক্রিন তো ভিউ আছে, ঠিক আছে? এটা কি উপরেরটা কি বললাম, এখানে হচ্ছে আমার স্লাইডসগুলো ভিউ করতে পারবে। এখানে একটা স্লাইডার আছে আর কি, স্লাইডারটা আমি এদিকে দিক নিয়ে স্লাইডগুলো এই সাইড এসে নিতে পারবো। এটা 1 2 3 4, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে আমার স্লাইডটা ভিউ হচ্ছে, ঠিক আছে? একটু কাইন্ডলি সবাই শুনেন, নাহলে আনসার করতে পারবেন, ঠিক আছে? এটা পার্টিসিপেট করলে আপনাদের জন্য ভালো হয়, মানে ব্যাটারি হয়ে যাবে। এটা এদিকে, তারপর এখানে হচ্ছে আমার ফাইল লেখা, এখানে হচ্ছে ভিউ লেখা, মানে তিনটা অপশন হচ্ছে এখানে। এটা হচ্ছে টুলস, ঠিক আছে? আর এই সাইড হচ্ছে নোটস লেখা, মানে ওই যে নিচে আমরা কতগুলো নোটস লিখতে পারি না স্লাইডে, এটা তো দেখেছেন। এই যে এখানে এখানে কিন্তু নোট থাকে, এগুলো হচ্ছে এই পাশে আসবে, ঠিক আছে? এবার আমাকে বলেন, ইজ দিস এ গুড ইউআই ডিজাইন অর এ ব্যাড ওয়ান? আপনার যেটা মনে হয় সেটা বলুন, কোনো অসুবিধা নেই। আপনার যদি গুড মনে হয় গুড বলেন, ব্যাড মনে হলে ব্যাড বলুন। কেমন? Sir, bad. আচ্ছা, কেন সেটা বলতে পারবেন? আপনার ব্যাড মনে হচ্ছে মানে কি কি কারণে, যেটা মাথায় আসে বলো, অসুবিধা নেই। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি আর কি। আমি তো এমনি বলবো, তাই না আনসারটা? বাট একটু বলেন কেন মনে হচ্ছে এটা ব্যাড, মানে কি কি কারণে এটা ব্যাড হতে পারে। স্যার এই যে ভিউ যেটা লেখা আছে না, এটা তো স্যার দুইবার চলে আসছে। ভিউ দুইবার কোথায়? আচ্ছা না, নিচেরটা ভিউ না, আর নিচেরটা এটা কিন্তু ভিউ বলতে এটা স্লাইড শট এখানে দেখাচ্ছে, বুঝছেন? এই যে এরকম, মানে এটা বুঝেছে। আর এই যে এটা স্লাইড শট না, এটা এখানে, আর এই ভিউ বলতে এটা বুঝাচ্ছে, ঠিক আছে? তো মানে এটা আমারই মিস্টেক এখানেই, মানে ধরুন এটা ভিউ লেখাটা মুছে দিন, এখানে স্লাইড শো গুলো এখানে, ঠিক আছে? এবার বল, মানে ধরুন এটা তাও কিন্তু এটা এখনো ব্যাড ডিজাইন, কেন সেটা বলতে পারবেন? মানে একটু ভাবেন তো, মানে কি মাথায় আসতে পারে? আমি ছোট্ট একটা হিন্ট দিই একদম প্রথমবার, আপনি বলেন মানে কি স্যার, স্যার আমরা তো ফাইলটা উপরে তো থাকার কথা। স্যার একজন- অর্গানাইজেশনটা মানে অর্গানাইজ করাটা বেশি একটা সুন্দর না, সেটার জন্য হতে পারে। হ্যাঁ সুন্দর না, ঠিক আছে, দ্যাটস গুড, বাট ধরুন আমি অনেক কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট না। হ্যাঁ, নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল এটা কনসিস্টেন্ট না, কারণ হচ্ছে আমি যেগুলো জানবো সেগুলোর সাথে এটা মিলবে না। আমি একটা ট্রিক বলে দিই আপনাদেরকে, কেমন? শুনেন কিভাবে কোয়েশ্চেন আনসার করবেন। সেটা হচ্ছে আপনি যখন এগুলো আনসার করবেন তখন ট্রাই করবেন কোনো একটা রুলের সাথে আপনাদের মিলাতে। আপনাদেরকে তো বলবে যে কোনো 8 রুলের, মানে এই কোয়েশ্চেন যে আমি করবো এটা তো গ্যারেন্টি নেই, মানে এটার যেটা আসবে 8 গোল্ডেন রুলের কোনটা ব্রেক করে বলতে পারে আপনাকে, তাই না? তো ফার্স্টে যেটা ব্রেক করবে সেটাকে আপনি একটা একটা মিলাবেন। কনসিস্টেন্সি কিন্তু ব্রেক করে, তাই না? যেটা কনসিস্টেন্ট না, তাই তো? আবার দেখেন এটা কি বলেছে ইউনিভার্সাল ইউজেবিলিটি। আমরা কি জানি কনসিস্টেন্স যদি না থাকে তাহলে সেটা কি ইউনিভার্সালি ইউজেবল হবে? মানে যে কেউ প্রথমবার করতে পারবে ইউজ? না হবে না। না, হবে না। তার মানে 2 নাম্বার রুলটাও ব্রেক করে। তারপর ইনফরমেশন ফিডব্যাক, এটা ফিডব্যাক দিতেই পারে ইনফরমেটিভ, তো এটা ব্রেক করে না। ক্লোজারের কোনো ব্যাপার স্যাপার এখানে দেখাচ্ছে না, অথবা আমরা জানি না আছে কি নাই। ক্লোজার কখন আসে, মানে ওটা তো আমরা কয়েকটা অ্যাকশন নেওয়ার পর বুঝতে পারবো, তাই না? মানে ডায়লগ বক্স, তো এটা তো এখানে বোঝা যাচ্ছে না, তো এটার ব্যাপারে কোনো কমেন্ট আমরা করব না। এরর প্রিভেনশন কমেন্ট আমরা করব না, কারণ এখানে এরর প্রিভেনশন গুলো কোথায় আসে? পাসওয়ার্ডের ক্ষেত্রে, কেমন? যেটা এখন দেখবেন আস্তে আস্তে এখানে মিলালে এই প্রথম দুইটা ছাড়া অ্যাকচুয়ালি অতগুলো তেমন একটা মিলবে না। তো তখন মানে মানে সরাসরি মিলবে না আর কি, যেটা বলছি। তো তখন মনে হতে পারে আচ্ছা স্যার তাহলে তো দুইটা রুল ব্রেক করেছে, এটা মেবি গুড ডিজাইন। কিন্তু একটা ঝামেলা দেখেন, আপনাদের একটা সাটেল জিনিস বলি, আপনার স্ক্রল হুইলটা দিয়ে আপনি কি উপরে নিচে করেন নাকি ডানে বাম, মানে শুধুমাত্র স্ক্রল হুইলের কথা বলছি। ধরুন আমি এখানে গেলাম, এটা কি হয়? উপর নিচে না? উপর নিচু করার জন্য। এক্স্যাক্টলি।
এখন আপনি ভাবেন আপনার লেখাটা যদি ডান টু বামে হয় তখন কিভাবে স্ক্রল করেন ডানে বামে? এটা তো জানেন। এই যেমন দেখেন এই স্লাইডারটা ডানে বামে না, তো এটা হচ্ছে শিফট ধরে করতে হয় তাই না? এই দেখেন, তাই তো? এটা জানেন শিফট ধরলে তারপর যদি আপনি স্ক্রল করেন তখন ডানে বামে স্ক্রল, বুঝছেন? যেমন আমি কিন্তু এখন এই দেখেন স্ক্রল করছি না, আমার কার্সর তো উপরে, একটু স্ক্রিন আটকে গিয়েছে দাঁড়ান। দেখেন আমার কার্সর কিন্তু উপরে, কিন্তু তাও স্ক্রল হচ্ছে না আমার ডানে বামে, দেখতে পাচ্ছেন? কারণ আমি শিফট টিপে আছি। এখন আমাকে বলেন আপনি কোনটা প্রিফার করবেন, শুধু মাউসটা ইউজ করে স্ক্রল করা নাকি আবার কিবোর্ডে টাচ করতে থাকা? তাহলে তো দুইটা হাতে বিজি হয়ে পড়ছে। মাউসটা ইজিয়ার, কারণ তখন Exactly. অন্য কিছু ক্লিক করতে হবে না। হবে না, আপনি জানেন এটাকে বলা হচ্ছে যে হরিজন্টাল স্ক্রল। এটার জন্য একটা মাউসের দাম কত বেশি বেড়ে যেতে পারে আইডিয়া আছে? একটা জিনিস দেখেন, এই মাউসটা কারো থাকলে আমাকে বললেন। থাকতেই পারে, আমাকে বলি, ঠিক আছে? এই যে মাউসটা কারো কি আছে? এটা কেউ কি ইউজ করেন? বা এরকম টাইপের কোনো মাউস আছে আপনাদের যেটাতে পাশে একটা স্ক্রল হুইল আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি মাউস বলে এগুলো, আমারও নাই বাইরে, বাট কেনার খুব ইচ্ছে। এটা মনে হয় 10,000 টাকার মতো। বাট এটা হচ্ছে দেখেন এই স্ক্রল হুইলটা দিয়ে আপনি ডানে বায়ে স্ক্রল করতে পারবেন। এখন এই টপিকটা আমি কেন আনলাম এবার বল। আপনার এখানে আমি বললাম যে স্লাইডগুলো উপরে, তাই না? তাহলে আপনার স্ক্রলিংটা ডানে বামে হবে না, এটা বুঝছেন? এই স্ক্রলটা যে হ্যাঁ এই স্ক্রলটা কিন্তু আপনার ডানে বামে হবে। এখন আপনি বলেন ডানে বামে স্ক্রল করে একটু পেইনফুল না উপর নিচে থেকে? কারণ আপনাকে আপনার আবার কিবোর্ড টাচ করতে হবে। তো এটা কি আপনার একটা মানে ইউজারের জন্য কি বিরক্তিকর না জিনিসটা? শুধুমাত্র স্ক্রল দিয়ে আর হবে না। এই দেখেন আমি এটা করতে পারছি এখন, কিন্তু তখন এটা কিন্তু করতে পারবো না। তখন আমাকে আবার মাউসটা টাচ করতে হবে কিবোর্ড। এটা কি বুঝছেন ফার্স্ট ইস্যুটা? একটু বলেন ইয়েস অর নো। ইয়েস স্যার। ওকে, জি স্যার। সেকেন্ড ইস্যু শুনেন। আপনার এখানে যখন আমি এই এটা এখানে রেখেছি আর এটার নিচে, তাও কিন্তু স্লাইডগুলো একটু উপরে দিলে ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? নোটসটা মানে একটু বড় করলে কিন্তু এটা বেশ ছোট হয়ে যাচ্ছে। এখন আপনার যখন আমি এই জিনিসটা পুরো পাশে নিয়ে আসব, তখন এই যে যে জায়গাটা স্লাইড দেখে সেটা কত ছোট হয়ে যাবে আপনি বুঝতে পারছেন? জিনিসটা একটু চিন্তা করেন। এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে এই জায়গাটা আরো, যখন এই নোটসের জিনিসটা ডান পাশে নিয়ে আসবো এবং স্লাইডটা বাম পাশে এটার মতো করে, তখন এই জায়গাটা যে ছোট হয়ে যাবে সেটা কি বুঝছেন আপনি? জি তাই না? স্যার। এবং তখন কিন্তু আপনার জিনিসটা এমনিতে দেখতে কষ্ট হবে। মোর ওভার আপনি কি প্রতিটা স্লাইডে ইউজুয়ালি আপনি বলেন আপনি যখন স্লাইড বানিয়েছেন আপনি কি নোট লিখেন স্লাইডে? এখনো পর্যন্ত যতগুলো স্লাইড বানিয়েছেন কখনো কি তেমন একটা নোট লিখেছেন ভেবে দেখেন তো? কয়টা স্লাইডে এবার লিখেছেন? লিখি নাই স্যার। এক্স্যাক্টলি লিখেন নাই। আমি আমার 4 বছরে প্রচুর স্লাইড বানিয়েছি, আমি মনে হয় কোনোটাতে মনে হয় নোট কখনো লিখিনি, কারণ মুখে বলে ফেলি। নোটগুলো ইউজুয়ালি লাগে হচ্ছে যে কাউকে যখন স্লাইড আপনি দিবেন, যেমন আমি অ্যাজ এ টিচার যখন স্লাইড বানাবো, এখন তো বানাতে হয় নাই, তখন হচ্ছে যে আমি নিচে নোট লিখে দেবো, কারণ কি যাতে আপনারা পড়ার সময় এই জিনিসটার এক্সট্রা ডিসক্রিপশন পান। কিন্তু আমার তো নোটস তো সবসময় থাকে না, মানে যখন এমএস সাইজ বানায় 95% কেসে থাকবে না। তো তাহলে আমার এটা একটা বিশাল স্পেস ওয়েস্ট না, জায়গা ওয়েস্ট হচ্ছে না, যেখানে আমি স্লাইডটা বড় করে দেখাতে পারতাম, তাই না? ভেবে দেখেন জিনিসটা, এটা কিন্তু একটা প্রচন্ড স্পেস ওয়েস্ট। এখন আপনার কেস যদি এমন হতো আপনি এমন একটা অ্যাপ ডিজাইন করছেন যেটাই সবসময় নোটস লিখবে মানুষজন পাশে, তখন আপনার এই ইন্টারফেসটা গুড, মানে এই যে পাশে নোটস রেখেছে। বাট ইউজুয়ালি আমরা কি এতগুলো নোটস লিখি স্লাইডে কখনো? বা 2-1 লাইনের বেশি কি লিখি? অবভিয়াসলি না। না। কিন্তু তাও দেখেন এই নোটসটা প্রায় স্লাইডস এর সমান, মানে রেক্ট্যাঙ্গেল। তো তার মানে প্রচুর জায়গা আমার ওয়েস্ট হবে। অ্যাট মোস্ট এতটুকু লাগবে, এই ছোট্ট একটা অংশ এতটুকু লাগবে। এরপর তো আর লাগার কথা না, এতটুকু লাগার পর বাকি অংশ তো ওয়েস্ট। আচ্ছা গেল। এরপর হচ্ছে আপনি দেখেন এখানে কি কোথাও ডিরেক্ট প্রেজেন্টেশন করার কোনো বাটন পাচ্ছেন খুঁজে আপনি? একদম ডিরেক্ট সাথে সাথে প্রেজেন্ট করতে যাচ্ছেন, যেমন এখানে কিন্তু আছে না। না। এক্স্যাক্টলি। তার মানে এটা আপনাকে এই 3টা বাটনের ভিতর কোথাও আছে, মানে ভিউতে থাকবে মোস্ট প্রবাবলি, গিয়ে খুঁজে বের করতে হবে না। এবং সেটা কিন্তু কাইন্ডটা কি একটু টাইম ট্যাক্সিং, কারণ আপনি কেন চাইবেন স্লাইড তো আপনি স্লাইড শোই করতে চাইবেন। তো জিনিসটা কখনো এমন হওয়া উচিত না যে জিনিসটা আপনি করতে চাইবেন সে ফাংশনই নাই। কেমন? আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি, যেমন এখন দেখেন ফিঙ্গারপ্রিন্ট আগে, আচ্ছা যাদের স্মার্টফোন অনেক আগে থেকে, এক সময় ফিঙ্গারপ্রিন্ট
পিছনে থাকতো, মনে আছে ফোনের? অনেক আগের ফোনগুলোতে, এখন ইউজুয়ালি থাকে না। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট থাকতো আগে, মানে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ স্যার। সেন্সরটা। জি স্যার। ইয়েস, এটা ছিল তখনকার ট্রেন্ড যে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। পরে দেখা গেল যে এটার কারণে অ্যাকচুয়ালি ঝামেলা হয়, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে দেওয়া মানে কিছুটা জায়গা খেয়ে ফেলে পিছনে, ওইদিকে মানে স্পেসটা আর কি সেন্সরটা। তারপর থেকে শুরু হলো হচ্ছে যে মোবাইলের বাটনে দেওয়া, তারপর বাটনে দিত, এবং এটার বাটন দিয়ে মানে আপনি ওই পাওয়ার বাটনে ক্লিক করলে তখন ফিঙ্গারপ্রিন্টটা নিত। এটার ঝামেলা হচ্ছে আপনার যদি বাটনে কোনো ঝামেলা হয় বা ইস্যু হয়, তখন কিন্তু ফোনটা আপনি ওপেন করতে পারবেন অ্যাকচুয়ালি, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তারপর অ্যাকচুয়ালি অনেক পরে আসছে হচ্ছে, এটা অ্যাপেল করার পরে, সবার সবার আগে অ্যাপেল এনেছিল ফিঙ্গারপ্রিন্টের ওটা স্ক্রিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনি স্ক্রিনে আপনার ফিঙ্গারটা বসাবেন, ওখানে আপনার স্ক্রিনের মধ্যে আপনার আঙ্গুলের ছাপটা রেকগনাইজ করে খুলে যাবে ইয়াটা। তো এগুলো হচ্ছে গ্র্যাডুয়াল ইমপ্রুভমেন্ট, বুঝছেন? তো তার মানে আমার কিন্তু মানে যে ইউআই, ইউআই বলতে আমি যেটা মানে ইউআই এর ক্ষেত্রে এই এক্সাম্পলটা কেন টানলাম, আপনার যে কোনো ইউআই গ্র্যাডুয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যায়। আপনার এটা ধরুন যদি ফার্স্ট প্রোটোটাইপ হয়, এটা দেখে আপনি এটাকে ক্রস আউট করে ফেলতে পারবেন না, কারণ আপনাকে বুঝতে হবে যে এটাই ফাইনাল প্রোডাক্ট নাকি এটা ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট। আমার ক্ষেত্রে কি এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, কারণ আমি তো এখনো শেষ করিনি। আমি বলছি যে আমি জাস্ট বানাচ্ছি স্যার, আমার কারেকশন করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। বুঝছেন আপনারা জিনিসটা? জি স্যার। ওকে, তো এরকম যদি হয় তাহলে আপনি গ্র্যাডুয়ালি যদি একটু একটু ইমপ্রুভ করেন, আপনার এক টাইমে দেখবেন জিনিসটা মিলে গিয়েছে এবং সুন্দর মতো ডিজাইনটা হয়ে গিয়েছে। ওকে, তো ইউআই ডিজাইন ইজ নট দ্যাট হার্ড। আপনাদের কোয়েশ্চেন মেইনলি গ্রাফিক্যাল এগুলোই আসবে, যে একটা ইয়া দিয়ে বলবে একটা সুন্দর ইউআই ডিজাইন করো, অথবা ধরুন আপনাদের বললে একটা লগ ইন পেজে ইউআই ডিজাইন করো, কেমনে করবেন, মানে লগ ইন পেজের এক স্টেপ থেকে অন্য স্টেপ কেমন। আমি ওটা নেক্সট দিন দেখাবো যে কিভাবে অ্যারো দিয়ে আপনি আঁকবেন, মানে এগুলো আঁকার একটা স্টেপ আছে, যে আপনি ধরুন এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা দেখাতে পারার আর কি, অনেকটা ফিগমার মতো বাট খাতায়। ওকে, ওই জিনিসটা। তো বেসিক্যালি আজকে ক্লাসে মানে আমি এর, আপনারা বলেন আপনারা কি এর পরের পার্টটা আজকে শুরু করবো নাকি আজকে এতটুকু রাখবো, যেটা মনে হয় বলুন। নর্মাল 7 ফান্ডামেন্টাল ডিজাইন প্রিন্সিপালস। স্যার নেক্সট ক্লাসে পড়ে। আচ্ছা স্যার ঠিক আজকে আছে। তো কমপ্লিট হবে না, তো নেক্সট ক্লাসে একবারে শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি ওটা চাচ্ছিলাম নেক্সট দিন এটা শেষ করে আমরা কিছু প্র্যাকটিস ইয়া করবো, ঠিক আছে? তো এই জিনিসটা তাহলে আমরা নেক্সট দিন ধরবো। ওকে, সরি আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আমি জ্যামে প্রচন্ড আটকেছিলাম, তো উড়ে আসতে পারিনি আর কি, একটু ঝামেলা ছিল। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই একটু, ঠিক আছে? একটু রেসপন্ড করিয়ে দাঁড়ান, আমি স্ক্রিনশট আগে অফ করি, কারণ আপনারা অনেকজন আছেন তো। জাস্ট আ সেকেন্ড, রেকর্ডিং অফ করি।